Namaskar. Welcome all to our digital family of Uttama Shah on YouTube platform. This is complete English course third lecture. দেখো বন্ধুরা, আজ আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে আলোচনা করব এবং এই লেকচারে এই ক্লাসে আমরা একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং সাবজেক্ট এবং অবজেক্ট সম্বন্ধে যত আলোচনা, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের প্রকৃতি কী হয়, তাদের পার্টস অফ স্পিচ কী হয়, ভার্বে কী দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট অবজেক্ট পাওয়া যায় এবং এক্সামিনেশনে সাবজেক্ট অবজেক্ট থেকে কী ধরনের প্রশ্ন আসে, এরর ডিটেকশানে ঠিক কী ধরনের প্রশ্ন এখান থেকে পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এবং একেবারে শুরুতেই বলে নিই যে যারা এর আগের দুটো ক্লাস অ্যাটেন্ড করনি, প্লিজ তারা আগের ক্লাস দুটো দেখে নাও, কারণ এখানে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেখানে কিনা আগের জিনিসগুলো কাজে লাগবে। আগের যে পার্টস অফ স্পিচের বেসিক লেকচার হয়েছে এবং আমাদের যে ইন্ট্রোডাকশন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়েছে, যেখানে ফ্রেজ কি ক্লজ কি বোঝানো হয়েছে, তো সেগুলো যদি মাথায় না থাকে তাহলে কিন্তু এখানে কোনো সুবিধা পাবে না। ওকে, সো ফার্স্ট ওই লেকচারগুলো দেখে নাও, দেন এটা দেখো। আজ আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট করার আগে দেখব যে একটা সেন্টেন্স কি। এখানে আমরা চারটি সেন্টেন্স নিয়েছি। তাহলে একটা সেন্টেন্সের গঠন মোটামুটি এই রকম যে সেখানে একটি নাউন বা প্রোনাউন থাকবে, তারপরে একটি ভার্ব থাকবে, তারপরে অন্য যা কিছু থাকতে পারে। মোটামুটি এই রকম, এমনটা নয় যে সমস্ত সেন্টেন্সের গঠন একই রকম হবে, কিন্তু ইন জেনারেল আমরা ধরে নিই যে প্রথমে একটি নাউন বা প্রোনাউন থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে বাদ বাকি অনেক কিছু থাকবে। এবং একদম ছোটবেলায় এটা শিখিয়ে দেওয়া হয় যে সেন্টেন্সের প্রথমে যেটা থাকছে সেটাকেই তোমার সাবজেক্ট বলা হচ্ছে, সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, তারপরে ভার্ব থাকবে, তারপরে ভার্ব বাকি অঙ্গ। কিন্তু যত বড় হয়েছে তখন আরেকটু ডেভেলপড করে এরকম বলা হলো যে সেন্টেন্সে যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে সাবজেক্ট বলা হয়। এখানে দেখো, আমি ফার্স্ট সেন্টেন্সে যদি বলি যে এখানে সার্থকের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে এটা সাবজেক্ট। আমি যদি বলি না, সার্থক নয়, পোয়েমের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে এটা সাবজেক্ট। কেউ বলবে না রাইটসের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে এটা সাবজেক্ট। তাহলে এটাও স্পষ্ট কোনো ধারণা তৈরি হলো না যে সাবজেক্ট কাকে বলে। তাহলে সেন্টেন্সে কার সম্বন্ধে বলা হচ্ছে বা সেন্টেন্সের সেন্ট্রাল আইডিয়া কোনটা, তার মাধ্যমে কিন্তু সাবজেক্ট কি তার কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না। এখন আরও যত বড় হলাম তখন এরকম বলা হলো যে সেন্টেন্সে যে ভার্ব হয়, ওই ভার্বের ডুয়ার যে কর্তা যে কাজটি করছে সেই হলো সাবজেক্ট। তাহলে এখানে দেখো, এখানে রাইটস লেখার কাজ কে করছে? সার্থক করছে, তাহলে সার্থক এখানে সাবজেক্ট। বেশ, যখন আমি সেকেন্ড সেন্টেন্সে চলে আসছি সেখানে ওই একই বিষয়, লেখালেখি, রিটেন লেখালেখি, তো লেখালেখির কাজটা কে করছে? ডুয়ারকে, সেই সার্থক, তাহলে এখানে সার্থক সাবজেক্ট। কিন্তু আমরা দেখব যে এখানে সার্থক সাবজেক্ট নয়, এখানে পোয়েম সাবজেক্ট। তাহলে এমন কি ঘটলো যে আমি ডুয়ারকেও সাবজেক্ট বলতে পারছি না? তাহলে স্পষ্ট করে সাবজেক্ট আমরা কাকে বলতে পারবো, আসল সংজ্ঞাটা কি, লজিক্যালি আমরা কিভাবে একটা সাবজেক্টকে একটা সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করব, সেটি আমরা এখানে দেখব। ওকে, তাহলে দেখো, মোটামুটিভাবে সাবজেক্ট খুঁজতে গেলে আমার যে বেসিক আইডিয়াগুলো প্রয়োজন সেগুলো এখানে প্রথমে নিয়ে নেওয়া যাক। প্রথমে দেখা যাক যে সেন্টেন্স, সেই সেন্টেন্সে আমরা প্রথমে ভার্বকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এখন দেখব যে সেই ভার্ব কত রকমের হয়।
আমরা এখানে 4টি সেন্টেন্স নিয়েছি এবং এই 4টি সেন্টেন্সগুলোতে 4 রকমভাবে ভার্বগুলোকে লেখা হয়েছে। প্রথমে দেখো রাইটস। রাইটস একটা অ্যাকশন ভার্ব, কারণ এটা কোনো অ্যাকশনকে ডিনোট করছে। রিটেন এটাও অ্যাকশন ভার্ব, কোনো অ্যাকশনকে ডিনোট করছে। ইজ একটা বিইং ভার্ব বা একটা হ্যাপেনিং ভার্ব, কোনো একটা হ্যাপেন বা হওয়াকে ডিনোট করছে। ফোর্থ সেন্টেন্সে হ্যাজ হলো একটি পজেসিভ ভার্ব, যা কোনো অধিকার বা পজিশনকে ডিনোট করছে। এই সমস্ত রকম ভার্বের ক্ষেত্রে তার সাবজেক্ট বিভিন্নভাবে আমরা আইডেন্টিফাই করি। ওকে, সো ভার্ব আমার ফাংশনাল ওয়েতে এই 3 রকমের হবে: অ্যাকশন ভার্ব, হ্যাপেনিং ভার্ব এবং পজেশন ভার্ব অফ পজেশন বা পজেসিভ ভার্ব। ওকে, সো চলো নেক্সট দেখা যাক যদি অ্যাকশন ভার্ব হয়। তাহলে প্রথমেই বললাম যে সেন্টেন্স যে প্রথমে 4টি নেওয়া হয়েছিল সেগুলো মোটামুটিভাবে ইংরেজিতে যত রকম সেন্টেন্স রয়েছে তার 4 রকম উদাহরণ নেওয়া হয়েছে আমার সাবজেক্ট খুঁজে পাওয়ার ক্ষেত্রে, যেগুলো আমার কাজে আসবে। এখন দেখো যে সেখানে 3 রকম ভার্বের মধ্যে প্রথম হলো অ্যাকশন ভার্ব। হলে কি হবে? অ্যাকশন ভার্ব হলে দেখো, যখন কোনো অ্যাকশন ভার্ব হয় সেই অ্যাকশন ভার্বটা হতে পারে সেটা ট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব হলো যেটা অবজেক্ট নেয়। এখন অবজেক্ট কি সেটাই বলা হলো না, আবার ট্রানজিটিভ ভার্ব বলা হচ্ছে। তো সেজন্যে এখানে চেষ্টা করা হচ্ছে যে বেসিক আইডিয়াটুকু দিয়ে এখানকার বিষয়টুকু বুঝিয়ে দেওয়ার, কারণ এই ট্রানজিটিভ ভার্ব, অ্যাকশন ভার্ব এত কিছু জানতে গেলে আবার মাথা ভারী হয়ে যাবে। ওকে, তো একই সাথে সমস্ত কিছু না জেনে ধাপে ধাপে সমস্ত কিছু বলা হবে। তো ফার্স্ট দেখো, অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমি বলছি যে সেখানে দেখতে হবে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা কোন ভয়েসে রয়েছে। সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সাবজেক্ট হবে ডুয়ার, যদি প্যাসিভ ভয়েসে থাকে সাবজেক্ট হবে রিসিভার। কার রিসিভার, কার ডুয়ার? না, ওই অ্যাকশন ভার্বের ডুয়ার, অ্যাকশন ভার্বের রিসিভার। এখন প্রশ্ন হলো অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি? তো এই জন্যে যদি আমি এখন ভয়েস শেখাতে যাই তাহলে ক্লাসটা ভীষণ দীর্ঘ হয়ে যাবে। সেই জন্যে এখানে যতটুকু প্রয়োজন ততটুকুনি বলা হবে। যে অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি সেটা শেখানো হবে না। এখানে জাস্ট আমি এটুকুই বলবো যে প্যাসিভ ভয়েস কি করে চিনবে, কারণ তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে গেলে তোমাকে তো আগে জানতে হবে সেটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে। তো আমি যদি চিনে যাই যে কোন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস, কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস, সেটুকুনি আমার এখানে কাজে লাগবে। ওকে, সো আমি এখানে আইডেন্টিফাই করব যে অ্যাক্টিভ ভয়েস কি আর প্যাসিভ ভয়েস কি। এখন যদি প্যাসিভ ভয়েস চিনে নিই, কারণ অ্যাক্টিভ ভয়েসের অনেক রকম রূপ হয়, কিন্তু প্যাসিভ ভয়েসের রূপ মোটামুটি একটা নির্দিষ্ট গঠন রয়েছে, যেই গঠনে সমস্ত প্যাসিভ ভয়েস পড়ে যায়। তাহলে সেই জন্য আমরা প্রথমে শিখব যে হাউ টু আইডেন্টিফাই আ প্যাসিভ ভয়েস, অ্যাকচুয়াল সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। ওকে, সো দেখো, প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্স যদি থাকে তো সেই সেন্টেন্সের একটা অংশ থাকবে যে অংশে আমার বি ভার্ব প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব থাকবে। অ্যাকচুয়াল যে ভার্বের যে অংশটুকুনি থাকবে সেখানে আমার বি ভার্ব প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব থাকবে। এখন দেখো, বি ভার্ব এর অনেক ফর্ম রয়েছে, অনেক রূপ রয়েছে। ওকে, সেই রূপগুলো নিয়ে আলোচনা করতে হবে, কারণ বি ভার্ব তো শুধু বি, এই বি ই বি এই আকারে থাকে না, তার বিভিন্ন রূপে থাকতে পারে। রূপগুলো এখানে আলোচনা করা হবে। এর সাথে ভার্বের থার্ড ফর্ম থাকবে। এটাকে V3 বলা হয় না, V3 বলাটা ঠিক নয়। ওকে, কারণ দেখো, আমরা যদি ম্যাথমেটিক্সে এটাকে x2 বলি তাহলে ভীষণভাবে সেটা বোকামি হবে, তাই না? কারণ এটাকে এক্স স্কোয়ার বলা হয়, এক্সপ্রেশনই আসবে না। এর যে মূল এক্সপ্রেশন সেটাকেই আমি এক্সপ্রেস করতে পারছি না, সেজন্য এটাকে x2 না বলে আমি কি বলবো, এক্স স্কোয়ার বলবো। সিমিলারলি এটাকে V3 না বলে কি বলা হবে, থার্ড ফর্ম অফ ভার্ব। তবে যদি কখনো কোথাও কেউ বা আমি নিজে এটাকে V3 বলে ফেলি, বুঝতে হবে যেটা থার্ড ফর্ম অফ ভার্ব। ওকে, কারণ এখন এটা এতটাই চল হয়ে গেছে যে আমাদের অনেকেই এটা বলতে শুরু করেছেন V3, বাট এটা থার্ড ফর্ম অফ ভার্ব। ওকে, সো নেক্সট দেখো, অ্যাকচুয়াল থার্ড ফর্ম অফ ভার্ব যেটা আমরা পার্টিসিপল বলা হয়।
ওকে, পাস্ট পার্টিসিপেল বলা হয় যেটাকে। পার্টিসিপেল দুটো রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। যদি ভার্বের সাথে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপেল হয়, এবং এই প্রেজেন্ট পার্টিসিপেলের আগেও বি ভার্ব বসতে পারে। ওকে, সে সমস্ত কিছু আসবো। দেখো, তাহলে আমি বললাম যে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সে আমরা সাবজেক্ট খুঁজে বের করছি। সাবজেক্ট খুঁজে বের করতে গিয়ে আমি প্রথমে দেখছি যে সেই সেন্টেন্সে ভার্বটা অ্যাকশন ভার্ব কিনা। যদি অ্যাকশন ভার্ব হয় সেখানে আমি আইডেন্টিফাই করছি যে স্যার অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে রয়েছে কিনা দেখতে গেলে আমার দেখতে হবে যে সেখানে বি ভার্ব প্লাস বি ভার্বের কোনো ফর্ম প্লাস ভার্বের থার্ড ফর্ম এই আকারে কোনো কাঠামো রয়েছে কিনা। সেখানে আমার বি ভার্ব আছে কিনা দেখতে গেলে আমাকে বি ভার্ব সম্বন্ধে জানতে হবে। এখন এমনটা নয় যে আমি পরীক্ষার হলে বসে এত কিছু ভাববো। আমার ওই জায়গায় পৌঁছতে গেলে আমাকে বেসিক কিছু আইডিয়া নিয়ে আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে। সেই জন্য এখানে বেসিক আইডিয়াগুলো এত ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, কারণ ধাপে ধাপে যখন ওই পর্যায়ে আমার ধারণাটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমি ডাইরেক্ট এখানে বুঝে যাব যে আমার এখানে কি ভুল রয়েছে, এরর কি রয়েছে। তাই ধাপে ধাপে আমি প্রথমে যাব, তারপর আমি ডাইরেক্ট যখন আমার ওই লেভেলে আমি পৌঁছে যাব তখনই আমি ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। সেজন্য এখানে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, যাতে তুমি ওখানে যেতে পারো। ওকে, সমস্ত কিছু ক্লিয়ার করতে হবে। তো টু বি ভার্ব, এই ভার্বের বেস ফর্ম হলো বি। এই ভার্বের বেস ফর্ম হলো বি, এটা হলো বেস ফর্ম। ওকে, বেস ফর্ম কোথায় ইউজ হয়? মোডালসের পরে বেস ফর্ম ইউজ হয়। স্যাল, উইল, শুড, উড এগুলোর পরে সবসময় বি ইউজ হয়। যেমন শ্যাল বি, ঠিক আছে, শ্যাল বি, উইল বি, এগুলোর পরে শ্যাল, উইল, এই মোডালসগুলোর পরে সবসময় বি ভার্ব ইউজ হয়। আরও অনেক জায়গায় বি ইউজ হয়, দেখাবো। বির ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। দেখো, ফার্স্ট ফর্ম সেখানে রয়েছে অ্যাম, ইজ এবং আর। সেকেন্ড ফর্মে রয়েছে ওয়াজ এবং ওয়্যার। থার্ড ফর্মে রয়েছে বিন। এখন দেখো, যখন বি ভার্ব বেস ফর্ম কোথায় ইউজ হয়, তো মোটামুটি বললাম মোরালসের পরে ইউজ হয় সাধারণত, এছাড়া অনেক ক্ষেত্রে ইউজ হয়, সেগুলো পরে পরে আসবে। যখন টেন্স এখানে আলোচনা হবে সেখানে আরও বিস্তারিতভাবে বলা হবে। এখানে তো টেন্স হচ্ছে না, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে, সেজন্য আমার এখানে যতটুকুনি দরকার ততটুকুনি বলা হচ্ছে। টেন্সে এটা আরও বিস্তারিতভাবে বলা হবে। যখন ভয়েস চেঞ্জ হবে তখন ভয়েসের ব্যাপারগুলো আরও বিস্তারিতভাবে বলা হবে। এখানে দেখো, এম হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই, এর পরে বসে এম আয়ের ক্ষেত্রে, ইজ সিঙ্গুলারের ক্ষেত্রে, আর প্লুরালের ক্ষেত্রে, বা সেকেন্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ ইউ, তারপরেও আর বসে। ওয়াজ পাস্ট অর্থাৎ অতীতে যেটা ঘটে গেছে, ওয়্যার এটাও পাস্ট অর্থাৎ অতীতে যেটা ঘটে গেছে, এবং ওয়াজ হলো সিঙ্গুলারের ক্ষেত্রে অর্থাৎ এক বচনের ক্ষেত্রে যেখানে সাবজেক্ট আমার একজনই, ওয়্যার হলো বহু বচন অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে যেখানে সাবজেক্ট আমার অনেকে, এবং বিন হলো ভার্বের থার্ড ফর্ম যেটা কিনা আমার ভিত্রি নয়, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল যেখানে যেখানে ব্যবহার করা হয় সেখানে সেখানে এর বিনের ইউজ রয়েছে। ওকে, সো নেক্সট দেখো, আমরা বি ভার্ব কোথায় কোথায় ইউজ করি। কারণ কোথায় কোথায় ইউজ করি যদি ক্লিয়ার আমি না জানি তাহলে আমি কোনটা প্যাসিভ ভয়েস সেটাকে আমি অন্যান্য সেন্টেন্সের সাথে গুলিয়ে ফেলবো। একটা অ্যাক্টিভ ভয়েসকেও আমি বলে ফেলবো প্যাসিভ ভয়েস। তাই আমি প্রথমেই চিনবো যে ঠিক বি ভার্বের ইউজ কী কী। দেখো, বি ভার্বের ইউজ কি, আমি প্রথমেই বলি যে বি ভার্ব মেন ভার্ব রূপে কাজ করতে পারে। যেমন বললাম যে সি ইজ আ সিঙ্গার, সি ইজ আ সিঙ্গার। তো এখানে আমি কি করলাম, ইজ ব্যবহার করলাম যেটা কিনা বি ভার্বের একটা ফর্ম। তুমি এখনই দেখেছো
যে বি ভার্বের যে ফার্স্ট ফর্ম অফ বি সেখানে একটা রূপ ছিল ইজ, তাহলে এটা বি ভার্বের একটা ফর্ম। এবং এখানে অন্য কোনো ভার্ব নেই, কারণ এটা আমার রয়েছে প্রোনাউন, এটা রয়েছে আমার ডিটারমিনার, এবং এটা রয়েছে একটা নাউন, সিঙ্গার নাউন। তাহলে একমাত্র এটাই আমার ভার্ব এবং এটাই আমার মেন ভার্ব। তাহলে বি ভার্ব প্রথম কথা হলো মেন ভার্ব রূপে কাজ করতে পারবে, অর্থাৎ আমার প্রধান যে ক্রিয়া, মুখ্য যে ক্রিয়া, সেই ফাংশনে আমার বি ভার্ব কাজ করতে পারে এবং তখন সেটা লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে, কারণ দেখো সির সাথে সিঙ্গারকে লিঙ্ক করছে, যুক্ত করছে। নেক্সট বি ভার্বের ইউজ কোথায় রয়েছে? নেক্সট ইউজ আমার রয়েছে, দেখো বি ভার্বের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সাথে আইএনজি যুক্ত হয়ে ইউজ হতে পারে। যদি এইভাবে থাকে, এই ভি ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে যে ফর্মটা তৈরি হয় সেটাকে বলা হয় ওই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, তো প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মের সাথে ভি যুক্ত থাকলে, বি ভার্বের কোনো একটি ফর্ম যুক্ত থাকলে কি হতে পারে? যদি এখানে ভি ওয়ানটা মেন ভার্ব রূপে কাজ করে, যদি ফার্স্ট ফর্ম অফ ভার্ব মেন ভার্ব রূপে কাজ করে, তাহলে এটি কন্টিনিউটি বোঝায়, যে কোনো কাজ চলছে, কন্টিনিউটি, কোনো কাজ চলছে। সেই কোনো কাজ চলা বোঝাতে, যে কাজটি রানিং, চলছে, সেই চলা বোঝাতে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল যোগ করা হয়, সেটা কন্টিনিউটি বোঝায়। কিন্তু ওই কাজটি বর্তমানে চলছে নাকি অতীতে চলছিল, অর্থাৎ তার টেন্স, তার সময়, সেটাকে ডিনোট করার জন্য আমার হেল্পিং ভার্ব রূপে বির প্রয়োজন হয়। মূল কাজটাকে কিন্তু ডিনোট করছে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, যেটা আমার মেন ভার্বের ফার্স্ট ফর্ম, সেটা মূল কাজটাকে ডিনোট করছে, কিন্তু আইএনজি যোগ করে সেটার কন্টিনিউটি বোঝানো হচ্ছে। কিন্তু সেখানে দেখো ভার্বের একটা কাজ হলো যে অ্যাকশনকে ডিনোট করা, আর একটা কাজ হলো যে টাইমকে রিপ্রেজেন্ট করা, যে সেটা বর্তমানে ঘটছে নাকি অতীতে ঘটে গিয়েছিল নাকি ভবিষ্যতে ঘটতে পারে, সেটাকে রিপ্রেজেন্ট করার কাজও ভার্বের। তাহলে যেহেতু এখানে আমার এই অংশটুকুনি মূলত কাজটাকে ব্যাখ্যা করতে এবং কাজটা কি রকম সেটিকে ব্যাখ্যা করতে ব্যস্ত, তাই সময়কে ব্যাখ্যা করার জন্য আরেকজন হেল্প করার প্রয়োজন হলো, আরেকজনকে হেল্প করতে হলো, এবং সে আমার কে? বি ভার্ব। এ সবসময় এজন্যই বসে থাকে, যদি মেন ভার্ব রূপে না কাজ করে তাহলে এ কারণেই বসে থাকে যে ওর সময়কে রিপ্রেজেন্ট করার জন্যে। ওকে, আরও একটা এর ব্যবহার রয়েছে প্যাসিভ ভয়েসে, সেটা আমি পরে আসছি। দেখো, তাহলে এখানে এর কাজ সময়কে রিপ্রেজেন্ট করা, তাহলে যদি বর্তমান সময় হবে তাহলে অ্যাম ইজ আর হবে, আর যদি অতীতে হয় ওয়াজ বা ওয়ার হবে। ওকে, আর যদি ভবিষ্যতে হয় তাহলে এর আগে একটা মডাল স্যাল উইল কিছু একটা বসবে, বসে বি ভার্ব নিজেই বসে যাবে। ওকে, সো এভাবে কি হয়, বি ভার্ব ইউজ হতে পারে। আচ্ছা, নেক্সট হলো যে ধরো এই ফর্মটাই রইল, কিন্তু এখানে এই যে আমার প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মটুকুনি রয়েছে, সেটি কোনো অ্যাকশনকে ডিনোট করছে না। সেটি এই প্রেজেন্ট পার্টিসিপল কোনো ভার্ব রূপে কাজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভ রূপে কাজ করতে পারে, আবার আমার নাউন রূপে কাজ করতে পারে যখন এটাকে জিরান্ড বলা হয়। ওকে, সেগুলো পরে আরও বিস্তারিতভাবে বলবো, কারণ সেগুলো নিয়ে আলাদা ডিসকাশন চলবে, কিন্তু এখানে বি ভার্বের কাজ জানার জন্য এটুকুও জেনে নেওয়া প্রয়োজন। তো এখানে দেখো নাউন রূপেও কাজ করতে পারে, যেটাকে জিরান্ড বলা হয়। যেমন আমি বললাম যে এরকম বললাম যে দোজ আর রানিং বাসেস। ওকে, দোজ আর রানিং বাসেস, তো এখানে দোজ আর রানিং বাসেস আর রানিং, তো এখানে এই যে রানিং, সেটা কি কোনো অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে না বাসকে রিপ্রেজেন্ট করছে? যে বাসগুলো কীরকম, বাসগুলো রানিং, বাসগুলো চলতি, দোজ আর রানিং বাসেস, বাসগুলো চলতি বাস।
তাহলে এখানে এটা কোনো অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে না। হ্যাঁ, অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এই রকম নয় যে এখানে এখানে মূল ভার্ব রূপে ফাংশনাল, ভার্ব রূপে কাজ করছে। এখানে অ্যাকচুয়াল বাসগুলোর কি ধর্ম, বাসগুলো কি অবস্থায় আছে, তাদের স্টেট, সেই স্টেটকে রিপ্রেজেন্ট করছে রানিং। তো রানিং এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ওকে, তো সে কারণেই বলছি এরকম নয় যে বি ভার্ব রয়েছে তারপরে প্রেজেন্ট পার্টিসিপেল রয়েছে তার মানেই সেটা কন্টিনিউয়াস টেন্স, কখনোই নয়। যদি সেটা মূল অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে, যে ওই সেন্টেন্সে যে মূল অ্যাকশনের কথা বলা হচ্ছে, এখানে সেন্টেন্সে মূল অ্যাকশন তো রানিং নয়, মূল অ্যাকশন হচ্ছে বাসগুলোকে রিপ্রেজেন্ট করছে, বাসগুলো কীরকম সেইটা বলছে। তো এখানে মেন ভার্ব হলো আর, কারণটা একটা হ্যাপেন, একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে। সো এখানে আর হলো আমার মেন ভার্ব। ওকে, এবং রানিং আনা হয়েছে বাসেসগুলোর স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য। ওকে, সো সেই কারণেই এখানে এই ফর্মে থাকলেও এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়। বোঝা গেল? তো এই রকমভাবে এর ভিন্ন ব্যবহার রয়েছে। ওটা আমার যে প্রেজেন্ট পার্টিসিপেল সেটা আমার নাউন হিসাবেও কাজ করতে পারে। ওকে, নেক্সট দেখো, ঠিক একইভাবে বি ভার্বের আরেকটা ব্যবহার রয়েছে, যে বি ভার্ব রইল, তারপরে থার্ড ফর্ম অফ ভার্ব ইউজ হলো। সেখানে দুটো পসিবিলিটি থেকে যায়। এক, এই রকম থাকলে যদি সেখানে আমার যে থার্ড ফর্ম অফ ভার্ব সেটি আমার ওই সেন্টেন্সের মূল যে অ্যাকশন, সেই অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই ফর্মে থাকলেই আমি কি বলে দেব, যে এটি আমার প্যাসিভ ভয়েসে রয়েছে। সেখানে আবারও বলছি যে বি ভার্ব কাকে রিপ্রেজেন্ট করবে, বি ভার্ব ওখানে আনা হবে টাইমকে রিপ্রেজেন্ট করার জন্য। কারণ প্যাসিভ ভয়েসে সমস্ত যে অ্যাকশন, সমস্ত অ্যাকশন ভার্বই তো আমার থার্ড ফর্মে চলে যাবে। তাহলে সবাই যদি থার্ড ফর্মে চলে যায়, তাহলে টাইমটাকে কি ডিনোট করবে, টাইমটাকে রিপ্রেজেন্ট করবে, সে রিপ্রেজেন্ট করবে আমার বি ভার্ব। তার বহু রূপ আছে, সেই বিভিন্ন রূপ দিয়ে সে কি করবে, টাইমকে রিপ্রেজেন্ট করবে, এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের প্রকৃতি অনুযায়ী, যে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন, সেগুলো দেখে কি হবে, ওই বি ভার্বের এবং টাইম কি সেই সমস্ত কিছু দেখে, অর্থাৎ সাবজেক্টের নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল, দ্যাট পার্সন, যেটা সেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন রয়েছে, এবং কোন টাইমে রয়েছে, এই সমস্ত কিছু রকম দেখে আমার বি ভার্বের নির্দিষ্ট রূপটি আমার বসবে। ওকে, সো যদি এই ফর্মে থাকে যে বি ভার্বের কোনো একটি রূপ এবং তার সাথে আমার পাস্ট পার্টিসিপল, তাহলে এবং যেখানে আমার এই পাস্ট পার্টিসিপলটা সেন্টেন্সের মূল অ্যাকশনকে ডিনোট করছে, তাহলে সেই সেন্টেন্সটি কিসে হবে, সেই সেন্টেন্সটি আমার প্যাসিভ ভয়েসে হবে। ওকে, সেই সেন্টেন্সটি আমার প্যাসিভ ভয়েসে হবে। কিন্তু এই একই রূপ, কিন্তু আমার এই একই রূপ ভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন যেমন এই যে আমার থার্ড ফর্ম অফ ভার্ব, এটি যেমন আমার ভার্ব রূপে কাজ করতে পারে, তেমনি এটা আমার অ্যাডজেক্টিভ রূপে কাজ করতে পারে। এটাকে পোস্ট পার্টিসিপল বলা হয়, অ্যাডজেক্টিভ রূপে কাজ করতে পারে। যেমন আমি বললাম যে যে দোজ আর ব্রোকেন চেয়ার। আমি এখানে কি বললাম, যে দোজ আর ব্রোকেন চেয়ার, ওগুলি হলো ভাঙা চেয়ার, ভাঙা কেদারা, দোজ আর ব্রোকেন চেয়ার। তো এখানে দেখো বি ভার্ব ইউজ করা হয়েছে, ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, কিন্তু এরকম নয় যে এখানে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। ওকে, ভয়েস যখন পড়াবো আরেকবার আলোচনা করব যে এখানে একটা প্যাসিভ ভয়েস হতেই পারে না, এখানে কোনো স্টেটকে রিপ্রেজেন্ট করছে, যে চেয়ারগুলি কেমন, চেয়ারগুলি ভাঙা। ওকে, সো স্টেটকে রিপ্রেজেন্ট করছে, এখানে ব্রোকেন চেয়ারকে রিপ্রেজেন্ট করছে, যে চেয়ারের স্টেট কি, চেয়ারের প্রকৃতিটা কীরকম, ব্রোকেন। সো ব্রোকেন এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু ফর্মটা এখানে বি ভার্বের একটি ফর্ম এবং এখানে থার্ড ফর্ম অফ ভার্ব ইউজ করা হচ্ছে, বাট এটা কোনো প্যাসিভ ভয়েস হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এখানে যে সেন্টেন্সের যে মূল অ্যাকশন, সেই অ্যাকশনটা কিন্তু ব্রোকেন নয়, এখানে ভাঙাভুঙির ব্যাপার চলছে না, এখানে চলছে যে চেয়ারগুলি কীরকম সেটাকে জাস্ট রিপ্রেজেন্ট করছে
রিপ্রেজেন্ট করার জন্য একটা বিং ভার্ব আনা হয়েছে, আর ভার্ব আনা হয়েছে, এবং এটি হলো এখানে মূল ভার্ব, এটি হলো এখানে মূল ভার্ব বা মেন ভার্ব। তাই এখানে এটি ভার্ব রূপে কাজ করছে না, তাই এখানে এটি প্যাসিভ ভয়েস নয়। ওকে, সো প্যাসিভ ভয়েস হতে গেলে আমার কি হতে হবে, যে বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে, এবং তার সাথে সাথে যে বি ভার্ব আমার হবে সেটি ভার্বের সেন্টেন্সের যে মূল অ্যাকশন সেই অ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে, তাহলেই আমার কি হবে, সেটা প্যাসিভ ভয়েস হবে। ওকে, সো অ্যাক্টিভ ফর প্যাসিভ ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় প্রথম থেকে আরও একবার দেখো, তাহলে অ্যাক্টিভ প্যাসিভ কীভাবে আইডেন্টিফাই করবে আই থিঙ্ক বুঝতে পারবে। নেক্সট দেখো, তো আমি প্যাসিভ ভয়েস কি সেটা চিনে গেলাম। ওকে, বি ভার্ব তার সঙ্গে থার্ড ফর্ম থাকবে, যেখানে থার্ড ফর্ম অফ ভার্ব কি করবে, সেন্টেন্সের মূল যে কাজ তাকে রিপ্রেজেন্ট করবে। নেক্সট দেখো, এবারে এখানে দেখো, তাহলে যদি আমার অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সাবজেক্ট হবে কে, ডুয়ার। আর যদি প্যাসিভ ভয়েসে থাকে অর্থাৎ ওই শর্তগুলো পূরণ করে, তাহলে সাবজেক্ট হবে কে, রিসিভার। বিষয়টি উদাহরণে আরো স্পষ্ট করে বোঝো। এখানে দেখছো যে এখানে একটা অ্যাকশন ভার্ব রয়েছে রাইটস, এবং তার আগে কোনো বি ভার্ব নেই, এবং যে রাইটস রয়েছে সেটা ফার্স্ট ফর্মে রয়েছে, থার্ড ফর্মে নেই। তাহলে আমি এটাকে কি বলতে পারি, যেটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কে হবে না, যে ডুয়ার। তাহলে লেখালেখির কাজ কে করছে, সার্থক করছে। সো সার্থক ইজ এয়ার ডুয়ার অ্যান্ড সো হি ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। ওকে, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দেখো, এখানে আমার ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এখানে আমার ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এবং তার আগে বি ভার্বের একটি ফর্ম রয়েছে, যেটা কিনা আমার টাইম এবং সাবজেক্টের প্রকৃতিকে দেখে আমার ওই বি ভার্বটা আনা হয়েছে, ইজ। যে সাবজেক্টটা সিঙ্গুলার এবং টাইম প্রেজেন্ট, তাই ইজ আনা হয়েছে। সো বি ভার্বের ফর্ম প্লাস ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এবং ভার্বের থার্ড ফর্ম এখানে যে মূল কাজ হলো লেখা, তাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটাই আমার মেন ভার্ব। তাহলে এখানে সেন্টেন্সটি কিসে রয়েছে না, সেন্টেন্সটি আমার প্যাসিভ ভয়েসে রয়েছে। এবং প্যাসিভ ভয়েসে আমার সাবজেক্ট কে হয় না, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয় অ্যাকশনের যে রিসিভার, এবং এখানে অ্যাকশনের রিসিভার হলো পোয়েম। কি লেখা হচ্ছে, পোয়েম লেখা হচ্ছে। ওকে, সো এখানে আমার প্যাসিভ ভয়েসে কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে বোঝা গেল। তাহলে এখানে কিন্তু ডুয়ার নয়, এখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে রিসিভার হলো আমার সাবজেক্ট। দেখো এখানে মনে হতে পারে যে এই তো আমরা জানি, এবং ছোটোখাটো ব্যাপার জানা আছে। হয় কি, যদি এই লজিকগুলো জানা না থাকে, তাহলে যখন আমরা বড় বড় সেন্টেন্স ব্রেক করব, যখন আমাদের কাছে বড় বড় সেন্টেন্স আসবে, সেখানে কিন্তু খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যেতে পারে যে কে সাবজেক্ট কে অবজেক্ট। তাই লজিকে যখন আমি ফেলে দেব, তখন আমাকে যত বড়ই সাবজেক্ট দিক না কেন, লজিক্যালি কিন্তু আমি ফাইন্ড করতে পারবো, আমি খুঁজে পাবো যে আমার সাবজেক্ট কোনটি। ওকে, সো অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আলোচনা হয়ে গেল। নেক্সট ভার্ব দেখো, এটা হ্যাপেনিং ভার্ব রয়েছে। হ্যাপেনিং ভার্ব আলোচনা হয়নি, তো প্রথমে দেখে নিই যে হ্যাপেনিং ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট কে হয়। দেখো হ্যাপেনিং ভার্ব কোনগুলি, যেটা কোনো হ্যাপেনকে রিপ্রেজেন্ট করবে, কোনো কিছু হওয়াকে রিপ্রেজেন্ট করবে। যেমন এখানে উদাহরণ দেখো, এখানে আমরা সেন্টেন্সটাকে ব্রেক করছি। ফার্স্ট সেন্টেন্সকে, পদ্মা নাউন, মেঘনা নাউন, কারণ এগুলো সব নদীর নাম তাই নাউন, ভাগীরথী এও নাউন, অ্যান্ড কনজাংশন যা কিনা ভাগীরথী এবং যমুনাকে কানেক্ট করছে, ভাগীরথী এবং যমুনাকে জয়েন করছে। সো অ্যান্ড হলো এখানে কনজাংশন। আচ্ছা, এখানে ছোট জায়গা আমি ঠিক লিখতে পারছি না, তোমরা খাতায় মোটামুটি লিখে নাও। নিচে নাউন কনজাংশন কোনগুলো কি লিখে নাও। দেখো যমুনা এও একটা নদীর নাম, সো এটাও একটা নাউন। বেঙ্গল এটা স্থানের নাম, সো ইটস আ নাউন। অফ প্রেপোজিশন, রিভার্স এগেন নাউন, কেন কমন নাউন।
মেন কি ধরনের রিভার, রিভারকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এখানে এটা হলো আমার অ্যাডজেক্টিভ। এবং আর, তো আর তো কেউ আমার ভার্ব নেই সেন্টেন্সে, আর একমাত্রই ভার্ব, সো আর হলো আমার মেন ভার্ব। একটি ভার্ব রয়েছে, সো সেই মেন ভার্ব হবে। তাহলে এখানে আমার পদ্মা, মেঘনা, ভাগীরথী এবং যমুনা তারা বাংলার প্রধান নদী। আমার কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হলো, কোনো কিছু একটা হওয়া বোঝালো, সো ইটস আ হ্যাপেনিং ভার্ব। হ্যাপেনিং ভার্বের সাবজেক্ট আমার কে হবে না, বলছে হু অর হোয়াট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ভার্ব। এই ভার্ব যাদেরকে রিপ্রেজেন্ট করবে তারাই হলো আমার সাবজেক্ট। এখানে আর কাদেরকে রিপ্রেজেন্ট করছে, আর রিপ্রেজেন্ট করছে পদ্মা, মেঘনা, ভাগীরথী এবং যমুনাকে। ওকে, সো পদ্মা, মেঘনা, ভাগীরথী অ্যান্ড যমুনা, পদ্মা, মেঘনা, ভাগীরথী অ্যান্ড যমুনা এরাই কিনা আমার সাবজেক্ট। কারণ যে আর আমার যে ভার্ব সেটি একটি হ্যাপেনিং ভার্ব, এবং এই হ্যাপেনিং ভার্ব কাদেরকে রিপ্রেজেন্ট করছে, কাদের নিয়ে কথা বলছে, কাদের সম্বন্ধে কথা বলছে, পদ্মা, মেঘনা, ভাগীরথী এবং যমুনা, তো এরাই হলো আমার এখানে সাবজেক্ট। ওকে, আচ্ছা এখানে একটু দেখে নেওয়া যাক যে দেখো এখানে আমি দুটো নদীর নাম লিখেছি, যমুনা এবং যমুনা। এখন হয় কি, হিন্দি বা ইংরেজিতে এটাকে যমুনা উচ্চারণ করা হয়, এটাকে যমুনা উচ্চারণ করা হয়, কিন্তু আমাদের বাংলাতে এটাকেও যমুনা বলা হয়, এটাকেও যমুনা বলা হয়। এখন এই যমুনা কি সেটা একটু দেখে নেওয়া যাক। চলো, যারা ফুল প্রিপেয়ার নিচ্ছ, পুরো প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে ইংলিশ ক্লাসে জিওগ্রাফি শেখাটা কোনো অসুবিধার ব্যাপার নয়। তো আমরা একটু জিওগ্রাফির দিকে দেখিনি। চলো, যে এটা আমাদের বাংলা, ওয়ান মিনিট, এটা আমাদের বাংলা। এখানে রয়েছে শ্রীহট্ট, এখানে রয়েছে আমাদের ত্রিপুরার যে খাঁচ, এবং এটা মোটামুটিভাবে বাংলা। ওকে, এখানে ছোটোখাটো কিছু দ্বীপ রয়েছে, সরি এদিকে দ্বীপ নেই, এখানে সুন্দরবনের কিছু দ্বীপ রয়েছে, এখানে কিছু দ্বীপ রয়েছে। দেখো, এটা হলো আমাদের হোল বেঙ্গল, পুরো বাংলা। এখন এখান দিয়ে একটা নদী এসছে, যেটি ভারতে প্রবেশ করে এখান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, পূর্ববঙ্গে প্রবেশ করেছে। এই যে নদীটি, এই নদীটিকে বলা হয় সাংপো নদী, সাংপো, তিব্বতে সাংপো নদী। ভারতে প্রবেশ করেছে ডিবং নামে, এবং তারপরে আসামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ নামে। এরপরে পূর্ববঙ্গে প্রবেশ করে এর নাম হয়েছে যমুনা। এদিক থেকে আরো একটি নদী আসছে, সেই নদীটির নাম হলো গঙ্গা নদী, যেটি বাংলায় প্রবেশ করেই মুর্শিদাবাদের কাছে ধুলিয়ানে ভাগ হয়ে গেছে। এক ভাগ এসে গেছে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে, যার নাম হলো ভাগীরথী। ওকে, এবং আরেকটি ভাগ এই যমুনার সাথে মিশেছে, এই ভাগটি হলো পদ্মা, এই ভাগটি হলো পদ্মা, এবং পদ্মা এবং যমুনা একসাথে মিশে তৈরি করেছে মেঘনা। ওকে, সো বোঝা গেল, এই হলো আমাদের বাংলার নদীগুলি। এছাড়া এখান দিয়ে আমার তিস্তা, তোর্ষা, এখান দিয়ে আমাদের দামোদর, ওকে, রূপনারায়ণ নদী রয়েছে, সেগুলো পরের কথা, অনেক নদী রয়েছে। তো জাস্ট এখানে যমুনা আর যমুনা কোনটা, আর যমুনা এখানে রয়েছে সামথিং, ওকে, যমুনা যেটা সেটা এখানে রয়েছে।
উত্তরপ্রদেশের উপর দিয়ে যেটা এসছে। সো ছোট্ট করে একটু নলেজ দিলাম, এখানে অনেকের কনফিউশন থাকে। তো যাই হোক, দেখো নেক্সট সেন্টেন্স দেখো, যে যমুনা ফ্লোস ফ্রম যমুনেত্রী। এখন যে ফ্লোস, এই যে ভার্ব, এটা কি কোনো অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে? এটি কি কোনো অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে? যমুনা কি কাউকে বয়ে নিয়ে যাচ্ছে, না যমুনা নিজে বইছে? যমুনা তো কাউকে বয়ে নিয়ে যাচ্ছে না, যমুনা নিজে বইছে। এবং এই যে বওয়া, এটা একটা প্রাকৃতিক ঘটনা, একটা হ্যাপেনিং, একটা ঘটনা, কোনো অ্যাকশন নয়। সো এখানে ফ্লোস কি হলো? ফ্লোস হলো একটা হ্যাপেনিং ভার্ব। এবং এই হ্যাপেনিং ভার্বের কি বললাম, হ্যাপেনিং ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট কে হয় না, যে রিপ্রেজেন্ট করে, ভার্ব যাকে রিপ্রেজেন্ট করে। সো ভার্ব কাকে রিপ্রেজেন্ট করছে? যমুনাকে রিপ্রেজেন্ট করছে। সরি, যমুনা কোথা থেকে বইছে? যমুনা যমুনেত্রী থেকে বইছে। যমুনা ফ্লোস ফ্রম যমুনেত্রী, যমুনা যমুনেত্রী থেকে বইছে। তাহলে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? যমুনার সম্বন্ধে কথা বলা হচ্ছে। যমুনা is represented by the verb flows. So here Yamuna is the subject of this sentence. Okay. Next sentence দেখো, Rani Rampal is one of the best hockey players in recent times. So এখানে রানী রামপাল আমার নাউন, is one of the best hockey players, players আমার নাউন, হকি কি ধরনের প্লেয়ার? না হকি প্লেয়ার। তাহলে হকি আমার অ্যাডজেক্টিভ। আবার হকি প্লেয়ার্স একই সাথে একটা নাউন ফ্রেজ তৈরি করে, কম্পাউন্ড নাউন তৈরি করে। বেস্ট যেখানে হকি প্লেয়ার্সকে কোয়ালিফাই করছে, সো এটা অ্যাডজেক্টিভ। দ্য ডিটারমিনার অফ প্রেপোজিশন। ওয়ান হলো আমার অ্যাডজেক্টিভ। ওকে, নাউন অ্যাডজেক্টিভ। ইজ এখানে ভার্ব, ইন প্রেপোজিশন, টাইমস নাউন এবং রিসেন্ট হলো অ্যাডজেক্টিভ। সো এখানে যে ইজ ভার্ব রয়েছে, এখানে কি করছে সে? ইজ ভার্বে না রানী রামপাল তার পরিচয় দিচ্ছে, যে রানী রামপাল কে, রানী রামপাল কি, তার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। সো এটা একটা বিং বা হ্যাপেনিং, যে কোনো কিছু একটা হওয়া বোঝাচ্ছে। রানী রামপাল কে হয়? রানী রামপালের সাথে তার পরিচয়কে লিঙ্ক করাচ্ছে এই ইজ ভার্ব, সেজন্য এটাকে লিঙ্কিং ভার্বও বলা হয়। আবার যেহেতু এটা কোনো একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করছে, কোনো একটা হওয়া বোঝাচ্ছে, যে রানী রামপাল কে হয়, তা এটা হ্যাপেনিং ভার্ব বলা হয়। এবং এই হ্যাপেনিং ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট কি হয়? আবারও বলছি, হু ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ভার্ব। এই ইজ ভার্ব কাকে রিপ্রেজেন্ট করছে? কার পরিচয় দিচ্ছে? রানী রামপালের পরিচয় দিচ্ছে। সো রানী রামপাল ইজ দ্য সাবজেক্ট। রানী রামপাল হলো আমাদের ভারতবর্ষের হকি দলের, মহিলা হকি দলের জাতীয় অধিনায়িকা। ওকে, তিনি হলেন রানী রামপাল। সো হ্যাপেনিং ভার্বের ক্ষেত্রে দেখলাম যে কে আমাদের সাবজেক্ট হয়। সো আমাদের যে একদম ফার্স্ট যে সেন্টেন্সটি ছিল, সেখানে ছিল সার্থক ইজ দ্য পোয়েট। সো এটা একটা হ্যাপেনিং, সেই হ্যাপেনিং এর ক্ষেত্রে ইজ কাকে রিপ্রেজেন্ট করছে? সার্থককে রিপ্রেজেন্ট করছে। সো সার্থক হয়ে গেল আমার সাবজেক্ট। আমার নেক্সট সেন্টেন্সটি রয়েছে, সার্থক হ্যাজ আ নিউ কার। সো এখানে এটা পজেসিভ ভার্ব, কোনো পজিশনকে ডিনোট করছে। তাহলে আমাদের জানতে হবে যে পজেসিভ ভার্বের ক্ষেত্রে আমরা সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো। এখানে দেখো, এখানে আমাদের একটি কথা বলা রয়েছে যে সাবজেক্ট কে হবে না হোল্ডার বা হোল্ডার্স, সিঙ্গুলারে হোল্ডার, একজনের বেশি থাকলে হোল্ডার্স। তো ফার্স্ট আমাদের সেন্টেন্সে বলা রয়েছে, দেখো ফার্স্ট সেন্টেন্সে বলা হয়েছে কাউজ হ্যাভ 4 স্টোম্যাক্স। কাউজ নাউন, হ্যাভ ভার্ব, স্টোম্যাক্স আমার নাউন, 4 আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কটা স্টোম্যাক রয়েছে? না 4 স্টোম্যাক রয়েছে। তো এখানে আমরা হ্যাভ যে ভার্ব, সেটিকে একটা পজিশন ডিনোট করছে, একটা অধিকারকে ডিনোট করছে। যে 4টি পাকস্থলীর অধিকারী হলো আমার গরু,
তাহলে গরু কিসের অধিকারী? 4টি পাকস্থলীর অধিকারী। তাহলে এখানে অধিকারীকে, হোল্ডার্সকে এই হ্যাভ ভার্ব সে যাকে ডিনোট করছে, যে ফোর স্টোম্যাক আছে, সেই ফোর স্টোম্যাকের আমার অধিকারীকে, হোল্ডারকে, সেটা হলো কাউ। সো কাউ হলো আমার সাবজেক্ট। হ্যাভের যে হোল্ডার্স সেই হলো আমার সাবজেক্ট। নেক্সট দেখো, ইন্ডিয়া হ্যাড দ্য লার্জেস্ট সাইজ ইন দ্য টাইম অফ মডার্ন এরা। সো এখানে আবারও বলছি, ইন্ডিয়া আমার নাউন, হ্যাড আমার ভার্ব, এখানে অন্য কোনো ভার্ব নেই, তাহলে এটাই আমার মেন ভার্ব, এবং এখানে এটা পজিশনকে ডিনোট করছে, যে ভারতের ছিল, ভারতের কি ছিল? দ্য লার্জেস্ট সাইজ ইন দ্য টাইম অফ মৌরিয়ান এরা। ওকে, এখানে আরেকটু দেখিয়ে দিই, যে দেখো একটু ইতিহাস এখানে আসছে, যে যে ধরা যাক এই হলো আমাদের ভারত, মিয়ানমারকে নিয়েই আঁকা হচ্ছে, এই হলো আমাদের ভারত। তো সেই ভারতবর্ষে মৌর্য যুগে সামান্য দক্ষিণের অংশ এবং পূর্বের এই অংশটুকু বাদ দিয়ে এই বাদবাকি সমস্ত অংশই ছিল মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। সমস্ত অংশই ছিল আমার মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, এবং এই সময়েই আমাদের ভারতবর্ষের আয়তন সর্ববৃহৎ ছিল, যা কিনা বর্তমানে এর খানিকটা অংশ তাজিকিস্তানের অন্তর্গত, এর খানিকটা অংশ আমার আফগানিস্তানের অন্তর্গত, খানিকটা অংশ আমার পাকিস্তানের অন্তর্গত, খানিকটা অংশ আমার বাংলাদেশের অন্তর্গত, খানিকটা অংশ আমার নেপালের অন্তর্গত, এবং খানিকটা অংশ ভুটানের অন্তর্গত। ওকে, সো বর্তমানে রাজনৈতিকভাবে সেই ভারত, সেই প্রাচীন ভারত বহু ভাগে বিভক্ত। প্রকৃত ভারতবর্ষ এগুলো সমস্ত কিছু অ্যাড করলে প্রকৃত ভারতবর্ষকে পাওয়া যাবে, এবং যেটা কিনা মৌর্য যুগে যা কিনা সুবিশাল আয়তনের ছিল, এবং সেটিই ছিল ভারতবর্ষের সব থেকে বড় আয়তন। ওকে, সো দেখো, তো এখানে যা বলা হলো, ওই যে আয়তনটা আমি দেখালাম, আয়তনটি দেখালাম, সে আয়তনের অধিকারী কে ছিল? ইন্ডিয়া ছিল। সো ওই যে আয়তন আমি আঁকলাম, সে আয়তনের হোল্ডার আমার ছিল ইন্ডিয়া, তাই ইন্ডিয়া হলো এখানে সাবজেক্ট। ওকে, সো পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমার সাবজেক্ট কে হবে সেটা আমরা দেখে নিলাম। সো এখানে দেখো, আমাদের সেন্টেন্স ছিল সার্থক হ্যাজ আ নিউ কার, সেখানে আমার এই যে হ্যাজ যে ভার্ব, সেই ভার্ব সেখানে হোল্ডারকে আমার সার্থক, সার্থক হলো এখানে হোল্ডার বা অধিকারী, এই যে নিউ কারের অধিকারী আমার সার্থক, সো সার্থক ইজ দ্য সাবজেক্ট। বুঝা গেল? তাহলে আমার কি দেখলাম, আরেকবার ছোট্ট করে রিভাইজ করে দিই, যে ফার্স্ট দেখবো যে তার ভার্বকে, ভার্ব দেখবো অ্যাকশন ভার্ব না পজিশন, ভার্ব অফ পজিশন, নাকি সেটা হ্যাপেনিং ভার্ব। যদি সে অ্যাকশন ভার্ব হয় তাহলে দেখবো সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভ আছে। হ্যাপেনিং ভার্ব বা ভার্ব অফ পজিশনের কোনো অ্যাক্টিভ প্যাসিভ হয় না, শুধুমাত্র অ্যাকশন ভার্বেরই হয়, তাই অ্যাকশন ভার্বের ক্ষেত্রে ওটা দেখতে হবে। যদি সেটা অ্যাক্টিভে থাকে তাহলে আমার সাবজেক্ট হবে ডুয়ার, যদি সেটা প্যাসিভে হয় সাবজেক্ট হবে রিসিভার। যদি ভার্বটা আমার হ্যাপেনিং ভার্ব হয় তাহলে সাবজেক্ট হবে রিপ্রেজেন্ট করছে যাকে ভার্ব, সেই আমার সাবজেক্ট। এবং যদি সেটা পজিটিভ ভার্ব হয় তাহলে দেখবো হোল্ডার কি, সেই হলো আমার সাবজেক্ট। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট দেখো সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করার আরও একটি প্রসেস রয়েছে, যে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি হু বা হোয়াট দিয়ে তাহলে আমার সাবজেক্ট আসে, এবং আমরা যদি ভার্বকে প্রশ্ন করি হুম বা হোয়াট দিয়ে তাহলে আমার অবজেক্ট আসে। ওকে, এখানে আমার একটা জিনিস বলা হয়নি, আমি এখানে বলে দিই, যে অবজেক্ট আমরা কিভাবে সিলেক্ট করব। দেখো, অবজেক্ট আমার একমাত্র অ্যাকশন ভার্বের ক্ষেত্রেই অবজেক্ট আসে, আমার হ্যাপেনিং ভার্ব বা পজেসিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু অবজেক্ট আসে না। অ্যাকশন ভার্বের সমস্ত অ্যাকশন ভার্বের আবার অবজেক্ট হয় না। তো অ্যাকশন ভার্বের যাদের অবজেক্ট থাকে সেখানে অবজেক্টকে না অ্যাকশন
যার উপর আমার ট্রান্সফার হয়, অ্যাকশনটি যার উপরে ট্রান্সফার হয়, অর্থাৎ অ্যাকশন যে কাজ, সেই কাজটি যার উপরে বর্তায়, যার উপরই সেই কাজের ভার গিয়ে পড়ে। যেমন এখানে রাইটস কি লেখা হয়, পোয়েম লেখা হয়। সো অ্যাকশনটা কিসে ট্রান্সফার হচ্ছে, পোয়েমে ট্রান্সফার হচ্ছে। তো এখানে পোয়েম হলো আমার অবজেক্ট। ওকে, নেক্সট চলো সেই স্লাইডে দেখো। এখানে তাহলে আমরা ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। ওকে, কীরকম একটু দেখি। আচ্ছা, এখানে যে এখানেও তো আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব, এখানেও হোয়াট দিয়ে প্রশ্ন করব, কিন্তু প্রশ্ন করার ধরনটা আলাদা হবে। যদি সাবজেক্ট পেতে যাই তাহলে হোয়াট বলে আমাদের ভার্ব বলতে হবে, আর যদি অবজেক্ট পেতে যাই তাহলে ভার্ব বলে হোয়াট বলতে হবে। কীরকম একটা উদাহরণ নিয়ে বোঝা যাক। যেমন ধরো আমি একটা সেন্টেন্স বললাম, he killed a rat. He killed a rat. ওকে, সে একটি ইঁদুর মেরেছিল। হি কিল্ড আ র্যাট। এখানে আমি যদি বলি যে ভার্ব কোনটি, ভার্ব আমার কিল্ড, যেটা কিনা কোনো অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে। আমি যদি বলি হু কিল্ড আ র্যাট, তুমি বলবে হি, তাহলে এখানে হি কি হলো, সাবজেক্ট। হু কিল্ড আ র্যাট, সাবজেক্ট। দেখো, সাবজেক্ট অবজেক্ট চেনার প্রথম যে প্রসেস বলেছিলাম সেটা হলো লজিক্যালি। এখানে আমরা যেটা বলছি এটাও লজিক্যালি, বাট এটা কি হবে, এটা ডাইরেক্ট কোনো কিছু খুঁজে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে, ডাইরেক্ট আমার সাবজেক্ট অবজেক্ট খুঁজে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে ভার্বকে প্রশ্ন করলে। কিন্তু অনেক সময় হয় যে আগের মেথডটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, কোনো কোনো জায়গায় এই মেথড কিন্তু অ্যাপ্লিকেবল নয়, কোনো কোনো জায়গায় আমি অ্যাপ্লিকেশন করতে পারি না। ওকে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমার আগের মেথডগুলো কাজে লাগবে, যেগুলো আমার লজিক্যালি। কিন্তু এখানে আমরা যদি ছোটোখাটো কোনো সেন্টেন্স পেয়ে যাই তো ডাইরেক্ট আমরা ভার্বকে প্রশ্ন করে আমরা সাবজেক্ট অবজেক্ট খুঁজে পাবো। যেমন এখানে হু কিল্ড আ র্যাট, হি, তাহলে হি হলো সাবজেক্ট। হি কিল্ড হোয়াট, আর র্যাট, তাহলে র্যাট হলো আমার অবজেক্ট। হি কিল্ড হোয়াট, র্যাট, র্যাট হলো অবজেক্ট। ওকে, সো বোঝা গেল। এখানে যদি এরকম বলা হয় যে Prabha asked Karthik. Prabha asked Karthik কিছু একটা প্রশ্ন করেছে। সো আমি যদি বলি Prabha asked whom, কার্তিক, সো কার্তিক আমার হয়ে গেল অবজেক্ট। ওকে, Prabha asked whom, কার্তিক, কার্তিক হয়ে গেল অবজেক্ট। Who asked whom, Prabha, who asked কার্তিক, Prabha, সো প্রভা হয়ে গেল আমার সাবজেক্ট। সো এইভাবেও আমরা সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করতে পারি বাই কোশ্চেনিং দ্য ভার্ব। ওকে, সেভাবেও আমরা সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করতে পারি। নেক্সট দেখো, পার্টস অফ স্পিচ অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্টের পার্টস অফ স্পিচ কী হবে না, সেগুলো হবে নাউন অর প্রোনাউন। সবসময়ের জন্যে আমার পার্টস অফ স্পিচের যে সাবজেক্ট বা অবজেক্টের যে পার্টস অফ স্পিচ হবে সেটি আমার হবে নাউন অথবা প্রোনাউন। এখানে বলে রাখি যে নাউন এবং প্রোনাউন ছাড়া সাবজেক্ট অবজেক্টের জায়গায় অন্য কেউ আসতে পারে না। হতে পারে সেটা নাউন ফ্রেজ আসতে পারে, নাউন ক্লজ আসতে পারে, কিন্তু সেটা নাউনই থাকবে তার ফাংশনালি। নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কেউ আসবে না। ওকে, এবং নাউন প্রোনাউনের কাজই হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে আসা। ওকে, এখন অবজেক্ট প্রথমে আমরা যেটা দেখালাম সেটা হলো অবজেক্ট অফ ভার্ব, এতক্ষণ যে আলোচনাটা হচ্ছিল। এখন আমরা দেখব যে অবজেক্ট অফ প্রেপোজিশন কোনগুলি। ওকে, কারণ অবজেক্ট দু ধরনের হয়, একটা হলো অবজেক্ট অফ প্রেপোজিশন, যা কিনা প্রেপোজিশনের পরে বসে, সেটা অবজেক্ট অফ প্রেপোজিশন। আর অবজেক্ট অফ ভার্ব হলো যা ভার্বের পরে বসে এবং ভার্ব তার অ্যাকশনকে যার উপর ট্রান্সফার করে, যার উপর সে অ্যাকশনকে বর্তায়, সেটিই হলো অবজেক্ট অফ ভার্ব। অবজেক্ট অফ প্রিপোজিশন কোনটি দেখো, এখানে বলা হয়েছিল যে ইন্ডিয়া হ্যাড দ্য লার্জেস্ট সাইজ ইন দ্য টাইম অফ দ্য মৌরিয়ান এরা।
এখানে অফ একটি প্রিপোজিশন আমি দেখতে পাচ্ছি। সো অফ প্রিপোজিশনের পরে কে রয়েছে? দ্য মৌর্যন এরা, মৌর্য যুগ। সো দ্য মৌর্যন এরা এইটি প্রিপোজিশনের পরে রয়েছে এবং এই যে প্রিপোজিশন সেটি কাকে রিলেট করছে, এর অবজেক্ট কোনটা কাকে রিলেট করছে? এ রিলেট করছে দ্য মৌর্যন এরাকে। ওকে, অন্য কারোর সাথে, এই পুরো সেন্টেন্সের অন্য কারোর সাথে দ্য মৌর্যন এরাকে রিলেট করার কাজ করছে অফ। সো দ্য মৌর্যন এরা হলো অফের অবজেক্ট এবং এই পুরোটাকে নিয়ে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন এবং তার অবজেক্ট, এই পুরোটাকে নিয়ে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, সো এখানে বোঝা গেছে যে অবজেক্ট অফ প্রেপোজিশন কি, যা প্রেপোজিশনের পরে বসে। প্রেপোজিশন যাকে রিলেট করে সে হলো আমার অবজেক্ট অফ প্রেপোজিশন। অবজেক্ট অফ ভার্ব হলো ভার্বের পরে যে বসে, যার উপরে ভার্ব তার অ্যাকশনকে ট্রান্সফার করে, সেটি হলো অবজেক্ট অফ ভার্ব। সোজা কথায় ভার্ব যার উপরে কাজ করে সেটি হলো অবজেক্ট অফ ভার্ব। ওকে, নেক্সট দেখো, আমরা অবজেক্ট নিয়ে কথা বলছি। এখানে আরও একটি বিষয় জেনে নেওয়া যাক, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। এটি আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে, কারণ ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের একটা অর্ডারের একটা ব্যাপার রয়েছে, কোনটি আগে বসে কোনটি পরে বসে এবং কার আগে প্রিপোজিশন বসবে কার আগে বসবে না, সেগুলো একটু ব্যাপার আছে, সেগুলো লজিক্যালি সমস্ত কিছু দেখে নেওয়া যায়। এখানে সমস্ত কিছু নিয়ম মুখস্থ করে কোনো লাভ নেই, প্রত্যেকটা লজিক বুঝতে হবে এবং লজিকটাকে মাথায় রাখলে নিয়মটা আপনা আপনি মাথায় গেঁথে যাবে। ওকে, নিয়ম আকারে গেঁথে যাবে কিন্তু লজিক আকারে মনে রাখতে হবে। দেখো, অবজেক্ট আবার দু ধরনের হয়, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, ডাইরেক্ট অবজেক্ট সেটাই যা কিনা নন লিভিং বা ইনঅ্যানিমেট থিংস, যা কিনা নড়াচড়া করে না, জড় বস্তু, সেটা হলো আমার ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ কাজ সরাসরি তার উপর হয়। ইনডাইরেক্ট অবজেক্ট হলো অ্যানিমালস বা পার্সনস, যা কিছু নড়াচড়া করে। অ্যানিমালস, পার্সনস অর্থাৎ কোনো ব্যক্তি সে নড়াচড়া করতে পারবে, তো সেগুলোর ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন এখানে একটা সাজেশন নেওয়া হয়েছে, সাজেশন না, এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে যে মৃত্তিকা গেভ মি সাজেশন। আচ্ছা, মৃত্তিকা দিয়েছিল, কি দিয়েছিল? আমাকে দিয়েছিল, আমাকে কারোর কাছে দিয়ে দিয়েছে মৃত্তিকা, তেমনটি নয়। আমাকে মৃত্তিকা কারোর কাছে দিয়ে দেয়নি, অ্যাকচুয়াল মৃত্তিকা আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? সাজেশন দিয়েছিল। মৃত্তিকা ডাইরেক্টলি কি দিয়েছিল? সাজেশন দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। সো মৃত্তিকা যে অ্যাকশন করেছিল সেটা পুরোপুরি সাজেশনের উপর, আমার উপর নয়। সেখানে ডাইরেক্ট অবজেক্ট হলো আমার সাজেশন, যেটা কিনা ইনঅ্যানিমেট। আচ্ছা, সাজেশন নড়াচড়া করতে পারে? সাজেশন তো কোনো বস্তুই নয়, সাজেশন তো নড়াচড়া করার কোনো প্রশ্নই আসে না। সো সাজেশন আমার ডাইরেক্ট অবজেক্ট এবং আমার মি এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। সো এখানে আরো একবার বলি, হু গেভ মি সাজেশন, মৃত্তিকা, হু দিয়ে প্রশ্ন করা হচ্ছে তাই এটা সাবজেক্ট। মৃত্তিকা গেভ হোয়াট সাজেশন, সো সাজেশন অবজেক্ট। মৃত্তিকা গেভ হুম, কাকে দিয়েছিল? মি, তাহলে মি হলো আমার অবজেক্ট এবং সাজেশন আমার ইনঅ্যানিমেট, তাই এটি হলো আমার ডাইরেক্ট অবজেক্ট এবং মি আমার অ্যানিমেট বা আমি একটা পার্সন, তো এখানে এটা আমার ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, নেক্সট দেখো, এখানে আমি কয়েকটা এক্সাম্পল নিয়েছি যা কিনা পরীক্ষায় এই ধরনের এরর ডিটেকশন আসতে পারে। অতীতে এই ধরনের এসেও থাকতে পারে এবং ভবিষ্যতে এই ধরনের আসতে পারে। তো এখানে ফার্স্ট তোমরা করবে কি, এখানেই ভিডিওটাকে পজ করবে এবং নিজে নিজে আগে এগুলো খাতায় লিখে বা এখান থেকে এর কি এরর রয়েছে সেটাকে ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করার পরে রিমুভ করার চেষ্টা করবে, তারপরে আবার সলিউশন দেখবে, এর কি সলিউশন হয় সেটি তখন দেখবে। তো ফার্স্ট দেখো, ইন্ডিয়া ওন অল ম্যাচেস উইথ ফ্লাইং কালার্স বাট ব্যাডলি ডিফিটেড ইন দ্য সেমিফাইনাল। এখানে এই কালার্স বানানটা ভুল মনে হতে পারে, বাট আজকাল হচ্ছে কি যে এটা আমেরিকান ইংলিশে এই স্পেলিংটা হয়, অনেকেই জানো। আমাদের ইন্ডিয়ান ইংলিশ বলে আজকাল এক ধরনের সিস্টেম চালু হয়েছে। এখন সেই ইন্ডিয়ান ইংলিশে কিছু কিছু ইংলিশ ব্রিটিশ ইংলিশ থেকে আনা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় আমেরিকান ইংলিশ আনা হয়েছে। তো
কালার্স এই বানানটাই আমাদের ইন্ডিয়ান ইংলিশে সাপোর্ট করছে, তো যে কারণে এখানে আমি এই বানানটাকেই আমি নিয়েছি। ওকে, এই স্পেলিংটাই নেওয়া হয়েছে। তো দেখো স্পেলিংয়ের গল্প এখানে বাদ দাও, এখানে ভুল কি রয়েছে? ইন্ডিয়া ওন অল ম্যাচেস উইথ ফ্লাইং কালার্স বাট ব্যাডলি ডিফিটেড ইন দ্য সেমিফাইনাল। প্রথমে সেন্টেন্সটাকে ব্রেক করিয়েছো। ইন্ডিয়া আমার নাউন, অল ম্যাচেস উইথ ফ্লাইং কালার্স, কালার্স আমার নাউন, ফ্লাইং আমার অ্যাডজেক্টিভ, কারণ ফ্লাইংকে ডিনোট করছে, উইথ আমার প্রেপোজিশন, ম্যাচেস এগেন নাউন, অল অ্যাডজেক্টিভ কারণ ম্যাচেসকে আমার কোয়ালিফাই করছে, তাহলে ওন আমার কি হবে? ভার্ব। বাট আমার কনজাংশন এবং নেগেটিভ কনজাংশন, ডিফিটেড ভার্ব, ব্যাডলি, ব্যাডলি আমার কি হয়ে গেল? অ্যাডভার্ব, কারণ ডিফিটকে রিপ্রেজেন্ট করছে, এবং অল ম্যাচেস উইথ ফ্লাইং কালার্স, এই যে উইথ ফ্লাইং কালার্স এটা হলো আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ একই সাথে একটা অ্যাডভার্বকে রিপ্রেজেন্ট করছে যে কিভাবে জিতেছিল উইথ ফ্লাইং কালার্স, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো ব্যাডলি আমার অ্যাডভার্ব, ডিফিটেড আমার ভার্ব, সেমিফাইনাল আমার নাউন, দা ডিটারমিনার এবং ইন প্রেপোজিশন। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার দুটো ভার্ব রয়েছে, ভার্ব নাম্বার 1 এবং ভার্ব নাম্বার 2। তো একটি সেন্টেন্সে যতগুলো ভার্ব থাকবে প্রতিটা ভার্বের একটা না একটা আমরা সাবজেক্ট থাকবে, আমরা এইমাত্র শিখেছি। তাহলে এখানে আমাদের দুটো ভার্ব রয়েছে, দুটো ভার্বের সাবজেক্ট কে রয়েছে। দেখো সেন্টেন্সটায় আমার কি অর্থ প্রকাশ করছে? সেন্টেন্সে একটা সেন্টেন্স দুটো ক্লসে বিভক্ত, কারণ দুটো ভার্ব রয়েছে। তো আবারও বলছি ক্লস কি সেটা আগের ভিডিওতে যখন ইন্ট্রোডাকশন টু ইংলিশ সেখানে যে ভিডিও আছে একদম ফার্স্ট যে লেকচার সেখানে আলোচনা করা হয়েছে। তো যদি কেউ ফার্স্ট লেকচারটা না দেখে থাকো সে এখানে ফার্স্ট লেকচারটা দেখে নাও, সেখানে ক্লস কি সেটা বলে দেওয়া হয়েছে। তো যতগুলো আমার মেন ভার্ব, এখানে এগুলো মেন ভার্ব, এবং যতগুলো মেন ভার্ব থাকবে ততগুলো আমার ক্লজ হবে। তো এখানে দুটো ক্লজকে আমার জয়েন করেছে কি বাট। এখন বাট এমন একটা কনজাংশন যা কিনা দুটো বিপরীত সেন্সের, অর্থাৎ একটা যদি পজিটিভ সেন্স হয় তাহলে তার সাথে একটা নেগেটিভ সেন্সের ক্লজ বা ফ্রেজকে যুক্ত করে। তো এখানে আমার ইন্ডিয়া অন অল ম্যাচেস উইথ ফ্লাইং কালার্স এটা যদি পজিটিভ সেন্স হয় তাহলে ব্যাডলি ডিফিটেড নেগেটিভ সেন্স হবে। এখন দেখো তাহলে ফার্স্ট আমার সেন্টেন্সে বলা হচ্ছে যে ইন্ডিয়া ওন অল ম্যাচেস উইথ ফ্লাইং কালার্স, ভারত সমস্ত ম্যাচগুলি, এখানে সমস্ত ম্যাচ বলতে রাউন্ড রবিনের ম্যাচ বলা হচ্ছে, যেগুলো হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচ, সেখানে সমস্ত ম্যাচ আমার খুব সহজভাবেই জিতেছিল, সমস্ত ম্যাচগুলি জিতেছিল। কিন্তু যখন আমি কিন্তু বলছি, কিন্তু বলা মানে কি? নিশ্চয়ই সেমিফাইনালে সে হেরে গিয়েছিল, জেতেনি। যদি জিতে যেত তাহলে আমার বাট ইউজ হতো না, অ্যান্ড ইউজ হতো, কারণ সে অ্যান্ড যা কিনা একটা পজিটিভ সেন্সের ক্লজের সাথে একটা পজিটিভ সেন্সের ক্লজকে যুক্ত করে, কিন্তু বাট একটা পজিটিভ সেন্সের সাথে নেগেটিভ সেন্সকে যুক্ত করি। যখন আমি কিন্তু বলছি তার মানে আমার এটা যদি ভালো হয়ে থাকে ওটা মন্দ হয়েছিল। তাহলে এখানে ইন্ডিয়ার সমস্ত ম্যাচ জিতে গিয়েছিল, তাহলে নিশ্চয়ই সেমিফাইনালে হেরে গিয়েছিল। কিন্তু কি লেখা আছে? যে লেখা আছে বাট ব্যাডলি ডিফিটেড। ডিফিটেড মানে কি? ডিফিটেড মানে হচ্ছে হারিয়ে দেওয়া, পরাজিত করেছিল, কিন্তু সেমিফাইনালে খুব বাজেভাবে পরাজিত করেছিল। কোনো সেন্স এলো? তাহলে বাট আমার দেওয়ার কি দরকার ছিল? কারণ বাটের কাজই হলো পজিটিভ সেন্সের পরে নেগেটিভ সেন্সকে আনা। তাহলে নিশ্চয়ই এখানে আমার বাট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে বাটকে চেঞ্জ করব। কিন্তু এখানে আমার কনজাংশনের এরর হচ্ছে না, এখানে আমার সাবজেক্ট অবজেক্টের এরর হচ্ছে। তো দেখো এখানে তাহলে আমার কি হলো, আরও একবার বলি কেন আমি এখানে ডিফিটেড ইন্ডিয়ার কথাই বলছি। কারণ দেখো এখানে দুটো ভার্ব রয়েছে, তাহলে এই ভার্বের যে সাবজেক্ট, কারণ এখানে সাবজেক্টের কাজ ইন্ডিয়া করছে, কনজাংশনের পরের যে ভার্ব রয়েছে সেই ভার্বের আগে কোনো সাবজেক্ট নেই, তার মানে কনজাংশনের আগে যে সাবজেক্ট ছিল, কনজাংশনের আগে যে মুখ্য নাউন ছিল এই ভার্বের সেটি হলো সাবজেক্ট, এই ভার্বের এই ইন্ডিয়াই হলো আমার সাবজেক্ট। বুঝা গেল? তাহলে আমার ইন্ডিয়া সমস্ত ম্যাচ জিতে গিয়েছিল, আবার ইন্ডিয়া সেমিফাইনালে হারিয়েছিল। মাঝখানে বাট হতে পারে না, কারণ বাট একটা নেগেটিভ সেন্সকে আনবে। তাহলে বাট এখানে কি হবে, যে হারিয়ে দেয়নি,
ইন্ডিয়া হেরে গিয়েছিল। তাহলে এখানে বলো যে যদি ইন্ডিয়া আমার হেরে যায়, যদি এখানে আমার ইন্ডিয়া হেরে যায়, তাহলে আমার এই যে ডিফিটেড, এই যে ভার্ব, সেই ভার্বের ডুয়ার ইন্ডিয়া না রিসিভার ইন্ডিয়া? ভারত হেরেছিল না হারিয়ে দিয়েছিল? ভারত হেরেছিল। তাহলে ভারত এই যে ডিফিটেড ভার্ব, তার রিসিভার ভারতকে অন্য কেউ হারিয়ে দিয়েছিল, ভারতকে নিউজিল্যান্ড হারিয়ে দিয়েছিল। ওকে, সো ভারতকে অন্য কেউ হারিয়ে দিয়েছিল। তাহলে এই ডিফিটেড ভার্বের রিসিভার ইন্ডিয়া, এবং যখন আমার ভার্বের রিসিভার সাবজেক্ট হয় তখন সেন্টেন্সটি কি ভয়েসে থাকে? প্যাসিভ ভয়েসে থাকে। তাহলে এখানে কি হবে? বাট ওয়াজ ব্যাডলি ডিফিটেড। এবং প্যাসিভ হতে গেলে আমার কি আনতে হবে? একটা বিভার্ব আনতে হবে। আচ্ছা, এটা আমার সেকেন্ড ফর্ম অফ ভার্বে রয়েছে, কিন্তু এই ডিফিট ভার্বের ক্ষেত্রে এটি হলো আমার আবার থার্ড ফর্ম। আমার প্যাসিভ আনার জন্য থার্ড ফর্ম চাই। তাহলে এখানে সেকেন্ড ফর্মটাই যেহেতু থার্ড ফর্ম, তাহলে ফর্ম চেঞ্জ করার কোনো দরকার নেই। দরকার একটি কি আনার? না একটা বিভার্ব আনার। কেন বিভার্ব আনবো এবং বিভার্বকে কেমনভাবে আনবো? না বিভার্ব আমার টেন্স এবং আমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের যে পার্সন এবং সাবজেক্টের যে তোমার নাম্বার, সেইগুলো দেখে আনবো। সাবজেক্ট এখানে সিঙ্গুলার, পার্সন তো এখানে থার্ড পার্সন, এবং এখানে যে টেন্স সেটা অতীতের কথা বলা হচ্ছে, সেটা আমি এখান থেকে বুঝেছি যে জিতে ছিল ওন, পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, অতীতের কথা বলা হয়েছে, তাহলে এখানে এটা অতীতের কথা বলা হবে। তাহলে সিঙ্গুলার ইন নাম্বার এবং পাস্ট ইন টেন্স, সো আমার কি হবে? ওয়াজ হবে। ওকে, কারণ এখানে ডিফিটেড হয়েছিল ইন্ডিয়া, তাই ইন্ডিয়া হলো আমার রিসিভার, এবং তাই আমার প্যাসিভে আনতে হবে। প্যাসিভ আনতে গিয়ে আমি এই সমস্ত বিষয়গুলো দেখলাম যেগুলো আমি আগে আলোচনা করে দিয়েছিলাম। সেখান থেকে আমার এই যে এরর ছিল সেই এররটা আমি ডিটেক্ট করলাম এবং রিমুভ করলাম। তাহলে পুরো সেন্টেন্সটা হবে ইন্ডিয়া ওন অল ম্যাচেস উইথ ফ্লাইং কালার্স বাট ওয়াজ ব্যাডলি ডিফিটেড ইন দ্য সেমিফাইনাল। বোঝা গেল? নেক্সট সেন্টেন্স দেখো, হি আমার প্রোনাউন। আচ্ছা, বলেছিলাম সাবজেক্ট বা অবজেক্ট নাউন বা প্রোনাউন হতে পারে। সো এখানে নাউন হলো, এখানে প্রোনাউন হলো, তাহলে এটা সাবজেক্ট বা অবজেক্ট হওয়ার দাবি রাখে। হি ব্রোক অল দ্য রুলস। রুলস আমার নাউন, দ্য আমার ডিটারমিনার, অল আমার অ্যাডজেক্টিভ, ব্রোক আমার অবশ্যই কি হবে? ভার্ব হবে, এবং এখানে মেন ভার্ব। এটা হলো ভার্ব নাম্বার 1। এটা ফার্স্ট ফর্ম অফ ভার্ব না, এটা ভার্ব নাম্বার 1। অফ হিজ সোসাইটি, সোসাইটি নাউন, হিজ অ্যাডজেক্টিভ, অফ হলো আমার প্রেপোজিশন, অ্যান্ড কনজাংশন অস্ট্রাসাইজড। আচ্ছা, অস্ট্রাসাইজডটা কি? আচ্ছা, অস্ট্রাসাইজড মানে হচ্ছে বিতাড়িত করা। এটা জেডের জায়গায় এসও হয়। অ্যাকচুয়াল কি হয়েছিল যে প্রাচীন গ্রিসে একটি ব্যবস্থা প্রচলিত ছিল যে যখন সমাজে কেউ যদি কোনো অন্যায় কাজ করত, কেউ যদি কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করত বা কুকর্ম করত, সেক্ষেত্রে জনসাধারণের ভোটাভুটির নিরিখে তাকে 5 বছর বা 10 বছরের জন্য তাকে নির্বাসিত করা হতো, তাকে সমাজ থেকে সমাজচ্যুত করা হতো। ওকে, সো সেটাকেই বলা হতো অস্ট্রাসাইজড, অস্ট্রাসাইজ, যার এখানে পাস্ট টেন্স আনা হয়েছে যে অস্ট্রাসাইজড। ওকে, সো এখানে দেখো হি ব্রোক। আচ্ছা, এখানে অস্ট্রাসাইজড কি? তাহলে ভার্ব, একটা বিতাড়িত করার ব্যাপার আসছে। সরি, এখানে হলো ভার্ব নাম্বার এটা 2। এটা সেকেন্ড ফর্ম অফ ভার্ব বোঝাচ্ছি না, এটা বোঝাচ্ছি যে ভার্ব নাম্বার 2। তাহলে এখানে সেন্টেন্সে দুটো ভার্ব রয়েছে, মানে দুটো সাবজেক্ট থাকবে, বা দুটো ভার্বের জন্য একটি সাবজেক্ট থাকবেই থাকবে, দুটো ভার্বের জন্য সাবজেক্ট থাকবে। তো এখানে দেখো অ্যান্ড একটি কনজাংশন, কনজাংশনের পরে যে ভার্ব রয়েছে সেই ভার্বের জন্য কনজাংশনের পরে কোনো সাবজেক্ট নেই, কোনো নাউন প্রোনাউন নেই। তাহলে এর সাবজেক্টকে না ওই কনজাংশনের আগে যে ভার্ব ছিল, এবং এখানেও ব্রোকেরই সাবজেক্ট সেই। তাহলে দুটো ভার্বেরই সাবজেক্ট একজন। খুব ভালো কথা। এখানে বোঝাচ্ছে কি যে হি ব্রোক অল দ্য রুলস অফ হিজ সোসাইটি, সে সমাজের সমস্ত নিয়মকানুন ভেঙেছিল এবং সমাজ এবং বিতাড়িত করেছিল, সমাজ নয় এবং বিতাড়িত করেছিল। তো সেন্টেন্সের কোনো মিনিংফুল হলো? সেন্টেন্সটি কি মিনিংফুল হলো? কোনো অর্থ সঠিকভাবে প্রকাশিত হলো? সে সমাজের সমস্ত নিয়ম ভেঙেছিল,
এবং বিতাড়িত করে দিয়েছিল। বিতাড়িত কি করে দিয়েছিল? এখানে অবজেক্ট কি? কোনো অবজেক্ট নেই। এখানে অবজেক্ট কি? কোনো অবজেক্ট নেই। এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে আমার অবজেক্ট আমি আনতেও পারবো না, আমার এরর অন্য জায়গায়। আচ্ছা, সে যদি সমস্ত নিয়ম ভাঙে তাহলে নিশ্চয়ই তাকে বিতাড়িত করে দেওয়া হবে। তাহলে এখানে যে বিতাড়নের কাজটা, এই কাজটা কি হি করেছে, না এই কাজের রিসিভার হির উপরে করা হয়েছে? যদি সে সমাজের সমস্ত নিয়মকানুন ভাঙে, সে নিশ্চয়ই এই কাজটি করেছে, এই কাজের ডুয়ার হি, তা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে নিশ্চয়ই সে কাউকে বিতাড়িত করবে না সমাজের নিয়ম ভেঙে, তাকেই বিতাড়িত করা হবে। সো এখানে যে অস্ট্রাসাইজড ভার্বটি রয়েছে, সেই ভার্বের আমার ডুয়ার হি না রিসিভার হি? রিসিভার, কারণ তাকেই বিতাড়িত করা হয়েছে। এবং রিসিভার হলে ওই আবার এক কথা যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে হবে এখানে। তাহলে আমার কি করতে হবে? আমার এখানেও ভার্বের যে এটা ভার্বের থার্ড ফর্মে রয়েছে, সরি ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে, এবং এটি কিনা ভার্বের আমার থার্ড ফর্ম। সো আমার এই ফর্ম চেঞ্জ করার কোনো দরকার নেই, দরকার শুধু কি এটা বি ভার্ব আনার। এবং বি ভার্ব আমি কি আনবো? দেখো এখানে আমার ব্রোক রয়েছে, মানে পাস্ট টেন্সে রয়েছে, তা অতীতের গল্প বলা হচ্ছে, তাই আমার কোনো অতীতের জন্য সুইটেবল যে বি ভার্ব তার কোনো একটা আনতে হবে, ওয়াজ বা ওয়ার আনতে হবে। এখন এখানে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, তো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কে হয়? তার রিসিভার, রিসিভারকে হি, যেটা কিনা আমার সিঙ্গুলার এবং থার্ড পার্সনে রয়েছে, তাহলে ওয়াজ হবে। ওকে, তাহলে আমার এখানে বি ভার্ব রূপে কে আসবে? আমার ওয়াজ আসবে। বুঝা গেল? সো হি ব্রোক অল দ্য রুলস অফ হিজ সোসাইটি অ্যান্ড ওয়াজ অস্ট্রাসাইজড। নেক্সট দেখো, নেক্সট সেন্টেন্সটি পড়তেই কিরকম একটা আগোছাড়া লাগে, যে হিমসেলফ ইজ বিং প্রিপেয়ার্ড বাই ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যারিয়ার। ওকে, সে প্রস্তুত নিয়েছিল তার দ্বারা কোনো একটি প্রশাসনিক বৃত্তির জন্যে বা প্রশাসনিক জীবিকার জন্যে সে নিজের দ্বারা প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুত হচ্ছে। সে নিজের দ্বারা প্রস্তুত হচ্ছে কোনো একটি প্রশাসনিক বৃত্তির জন্য বা প্রশাসনিক জীবিকার জন্যে। আচ্ছা, এখানে দেখো, এখানে আবার আমি দেখতে পাচ্ছি বি ভার্ব রয়েছে, এবং আচ্ছা বি ভার্বের আর একটা ফর্ম রয়েছে, বাট এখানে আমার মেন বি ভার্ব কে? মেন বি ভার্ব হলো এই ইজ, যেটা আমার প্যাসিভ ভয়েসের জন্য এসছে, এবং এই যে বিং, এটি আমার কন্টিনিউটি বোঝানোর জন্য এসছে। প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড আমার ভার্বের থার্ড ফর্মে রয়েছে, তাহলে বি ভার্ব রয়েছে এবং থার্ড ফর্মে রয়েছে, অর্থাৎ কিনা এখানে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে। তো প্যাসিভ ভয়েসে যদি থাকে তাহলে সাবজেক্ট কি হবে? রিসিভার। তো এখানে যে রিসিভার সেই ডুয়ার, সেই প্রিপেয়ার হচ্ছে, আবার সে কাকে প্রিপেয়ার করছে? নিজেকেই প্রিপেয়ার করছে। তাহলে যেই আমার ডুয়ার সেই রিসিভার, তাহলে এটা যদি আমার রিসিভার হয় তাহলে একে আমার সাবজেক্ট বলতে হবে। এখন হিমসেলফ আমার সাবজেক্টিভ কেস নয়, এটা প্রোনাউনের সময় পড়াবো যে হি, এটা হয় আমার সাবজেক্টিভ কেস। এবং যদি কোনো একটি সেন্টেন্সে যে আমার সাবজেক্ট হয় সেই যদি অবজেক্ট হয়, অর্থাৎ আমার ডুয়ার এবং রিসিভার যদি একই লোক হয়, একই পার্সন হয়, সেক্ষেত্রে আমার কি হয় না, আমার এর যে রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা ব্যবহার করা হয়, এবং সেটা আমার অবজেক্টিভ কেসে থাকে, হিমসেলফ। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে যেটাকে রিফ্লেক্স করে, আমাকেই রিফ্লেক্স করছে, আমার সাবজেক্টকেই রিফ্লেক্স করছে, সাবজেক্ট এবং অবজেক্ট একই, তখন আমার রিফ্লেক্সিভ প্রোনাউন আনা হয়। তো এখানে হিমসেলফ একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটি আমি কি বললাম, অবজেক্টিভ কেসে ব্যবহার করা হয়। তাহলে এখানে তো আমার এই যে প্রিপেয়ার্ড, এই যে অ্যাকশন, সেই অ্যাকশনের রিসিভার হি, অ্যাকশনের রিসিভার সে নিজেই, তাই এখানে এটা সাবজেক্টিভ কেসে হবে, কিন্তু হিমসেলফ আমার সাবজেক্টিভ কেস নয়। হিমসেলফ আমার সাবজেক্টিভ কেস নয়, হিমসেলফ হলো আমার অবজেক্টিভ কেস। তাই আমি কি বলবো, যেখানে হিমসেলফ হবে না, এখানে কি হবে? হি হবে, কারণ এখানে সাবজেক্ট প্রয়োজন, হি হবে। এবং এখানে এখানে এটা একটা কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি বসে? প্রেপোজিশনের অবজেক্ট বসে, তাহলে হি তো সাবজেক্ট, তাহলে আমি হি বসাতে পারবো না, কারণ প্রেপোজিশনের পরে প্রিপোজিশন তার অবজেক্টকে নেয়, তাহলে অবজেক্ট কি হিম হবে? হিম তো হতে পারে না, কারণ এখানে ডুয়ার এবং রিসিভার একই, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, এবং সেটা আমার কি হবে? হিমসেলফ হবে,
হিমসেলফ হবে। ওকে, হি ইজ বিং প্রিপেয়ার্ড বাই হিমসেলফ ফর অ্যাডমিনিস্ট্রেটিভ কেরিয়ার। বোঝা গেল? তো এইভাবে যদি আমরা ধাপে ধাপে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো অ্যাটেন্ড করি, আই থিঙ্ক ইংলিশ পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে যখন আমরা নাউন, প্রোনাউন, এই সমস্ত পার্টস অফ স্পিচ বা আমরা টেন্স এগুলো দেখব, তখন আমরা চেষ্টা করব প্রচুর প্রচুর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসছে বা যে ধরনের কোশ্চেন আসে তার প্যাটার্ন, সেই কোশ্চেন ওয়াইজ আলোচনা করতে, পুরো চ্যাপ্টারটাকে কভার করার পরে কোশ্চেনগুলো আলোচনা করতে, যাতে আমরা পরীক্ষার জন্য আরও মজবুত হই। সো আই থিঙ্ক এইভাবে যদি করা হয় প্রিপারেশনটা, তাহলে কিন্তু আমরা অনেকটা ফাস্ট হয়ে যাব। ওকে, সো আমরা পরের লেকচারে আমরা কাইন্ড অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব, কারণ এখান থেকে ডাইরেক্ট কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না। কিন্তু যদি দেখো যে এখানেও কি বললাম, সাবজেক্ট সেন্টেন্সের প্রথমে সাধারণত বসে, একদম প্রথমেই বলেছিলাম। কিন্তু হয় কি, ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে তখন দেখব যে আদৌ সেখানে সাবজেক্ট তুমি দেখতেই পাবে না, সাবজেক্ট সেখানে উজ্জ্ব থাকে। ঠিক আছে, ক্লোজ দ্য উইন্ডো, সাবজেক্টই নেই। সাবজেক্ট নেই নয়, সাবজেক্ট আছে কিন্তু সেটা সাইলেন্ট রয়েছে। ওকে, সো এই কারণে এখন ইম্পারেটিভ সেন্টেন্স কি সেটা যদি না জানা থাকে, তো যখন ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা হবে, যখন ভয়েস চেঞ্জের সময় ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা হবে, তখন সমস্যায় পড়বে। সেই কারণে আমি পরের ভিডিওটা রাখবো, যেখানে আমি কাইন্ডস অফ সেন্টেন্সেস, সেন্টেন্স কত রকমের হয়, কী কী প্রকার হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে না, কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সেটা খুব ভীষণভাবে প্রয়োজন, কারণ পরবর্তী ক্ষেত্রে আলোচনার জন্য ওখান থেকে আমার ধ্যান ধারণা কাজে লাগবে। সে কারণেই পরের ভিডিওটা ওখানে রাখা হবে। সো মাস্ট অ্যাটেন্ড দ্যাট lecture please, and okay, this is the end of the session. So thank you for attend this class. Bande Mataram.